বাবা প্রবাসে থাকাকালীন আমার মা আমার বাবাকে ডিভোর্স দিয়ে দ্বিতীয় বিয়ে করে। আমার তখন 10 বছর বয়স ছিল। অনেক কান্নাকাটি করেও আমার মাকে বাড়িতে আমি ফিরিয়ে আনতে পারিনি। মা যাকে বিয়ে করেছিল তার বাড়ি ছিল আমাদের বাড়ি থেকে 4-5 মিনিট দূরে। আমার বাবা প্রবাসে গিয়েছে 2 বছর হলো। আমার বাবা যখন দেশে ছিল একটা মুদিখানার দোকান করত। ব্যবসায় খুব লজ্জা ছিল, ভালো যাচ্ছিল না। মার বুদ্ধিতে বাবা প্রবাসে যেতে রাজি হয়। দোকান বিক্রি করা 7 লাখ টাকা আর মার গহনা বিক্রি করা টাকা দিয়ে বাবা সিঙ্গাপুর চলে যায়। সিঙ্গাপুর যাওয়ার পর আমাদের দিন ভালোই কাটছিল। বাবা খুব ভালো বেতন পেত। প্রতি মাসে অনেকগুলো করে টাকা আমার মার কাছে আমার বাবা পাঠিয়ে দিত আর বলতো আমাদের কিছু খরচ আর টাকা ব্যাংকে রেখে দিতে। আমি আর মা আলাদা খেতাম আর দাদা দাদি আলাদা খেত। তাদেরকেও বাবা কিছু টাকা প্রতি মাসে পাঠিয়ে দিত। আমাদের কোনো কিছু অভাব ছিল না, আমাদের সুখে দিন কাটতেছিল। বাবা প্রবাস যাওয়ার পর থেকে মা প্রতিদিন বাজারে যেত। আমার বাবা যখন প্রবাস যায় তখন আমার 8 বছর বয়স। কিছুদিন পরে মার নামে একটা গ্রাম জুড়ে কথা রটে গেল। মামুন ব্যাপারীর ছেলে রাজীবের সাথে মাকে নাকি ঘুরতে দেখা গিয়েছে অনেক জায়গায়। বাবা যখন মাকে বলেছিল এটা কি সত্যি, তখন মা কান্না করে দিয়ে বলেছিল, আরে তুমি বোঝো না, মানুষ আমাদের হিংসা করে। এখন তো আর আমাদের আগের মতো কষ্টের দিন নাই। তুমি অনেক টাকা বেতন পাঠাও, আমরা কিছুদিন পর বাড়িও করব। এজন্য মানুষ আমাদের সুখ শান্তি দেখতে পারছে না। আমার বাবা হয়তোবা সেটাই বিশ্বাস করেছিল, কিন্তু পরের মাসে মাকে বলতে শুনেছিলাম, তুমি তো আর আগের মতো টাকা পাঠাও না। বাবা ফোনের ওই পাশ থেকে বলতো, আগের মতো এখন আর ইনকাম হয় না, যা বেতন তাই তো তোমাকে পাঠাবো, তাই না? আর সব সময় তো কাজ কাম এক থাকে না। তাই আমার বাবা আমাদের খরচের চাইতে একটু বেশি টাকা পাঠাতো। এইভাবে কেটে যায় আরো 2-2.5 মাস। হঠাৎ করে একদিন আমার মা মামুন ব্যাপারীর ছেলে রাজীব ব্যাপারী বাড়িতে যেয়ে ওঠে গহনাগাটি টাকা পয়সা নিয়ে। তারাও আমার মাকে মেনে নিয়েছিল। যখন জানতে পারলাম আমরা যে আমার মা ওই বাড়িতে গিয়ে উঠেছে, মাকে যে জড়িয়ে ধরে কান্না করছিলাম, মা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমাদের বাড়িতে চলো, এই বাড়িতে তোমাকে থাকতে হবে না। কিন্তু আমার মা আমার চোখের পানি দেখে ওই বাড়ি ছেড়ে আসেনি। শুনেছে আমার মা নাকি 5 মাসে অন্তঃসত্ত্বা ছিল, এজন্য বিয়ের আগে যে ওই বাড়িতে উঠেছে। মার পা জড়িয়ে ধরে বারবার কান্না করছিলাম আর অন্য হাতের সাথে পেঁচে রেখেছিলাম যেন কোনোভাবেই আমাকে ওখান থেকে আনতে না পারে। আমার দাদা দাদি যখন রাজীব ব্যাপারীর বাড়ি থেকে আমাকে আনতেছিল, আমি চিৎকার করে কান্না করছিলাম, মা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু আমার মা মুখে হাসি ছিল, আমার চোখের পানি দেখে একটুও তার মায়া হয়নি। দাদা দাদি আমাকে কান্না করতে করতে ওই বাড়ি থেকে নিয়ে আসে আর বলে, এখন ও তোর মা নাই রে, তোর বাবাকে ছেড়ে দিয়ে ওকে বিয়ে করেছে। 10 বছর একটা বাচ্চার জন্য আমার মার অন্তরে কোনো মায়া ছিল না। মার জন্য আমি ডুকরে ডুকরে কান্না করতাম, কিন্তু মানুষের বলা কথাগুলো আমার মনে বিষ ঢেলে দিয়েছিল। গ্রামের মানুষের কথায় বাড়ি থেকে বের হতে পারতাম না। স্কুলে গেলে মানুষ আমাকে খেপাতো, তোর মা তোকে ভালোবাসে না, ওই মামুন ব্যাপারীর ছেলে রাজীব ব্যাপারীকে ভালোবাসে, তাই তো ওখানে গেছে। তোর তো আর একটা ভাই বোনও হবে, রাজীব তাহলে তোর কে হয়, বাবা হয়? এগুলা যখন বলতো আমি খুব কান্না করতাম। বাড়িতে এসে স্কুলে যাওয়া বাদ দিয়ে বালিশ মুখে দিয়ে মাথার উপরে আরেকটা বালিশ দিয়ে চিৎকার করে কান্না করতাম। আর প্রতিদিন জানালা দিয়ে তাকিয়ে থাকতাম হয়তো বা আমার মা আসবে। কিন্তু 1 দিন 2 দিন 3 দিন আমার মা আর আসেনি। মানুষের বলা কথাগুলো 10 বছর একটা বাচ্চার মনে এমন ভাবে বিষ ঢেলে দিয়েছিল, মার জন্য কোনো অবশিষ্ট ভালোবাসাই ছিল। আমার বাবা যখন শুনেছিল রাজীব ব্যাপারী বাড়িতে গিয়ে আমার মা উঠেছে, আমার দাদা দাদিকে বাবা ফোন করে বলেছিল, আমার ছেলেকে তোমরা দেখো আর ওখানে ওকে যেতে দিও না। মার জন্য আমি প্রতিনিয়ত কান্না করতাম। আমার বাবা 3 দিন ফোন বন্ধ করে রেখেছিল। 3 দিন পর আমার দাদা দাদিকে ফোন দেয়, দিয়ে বলে আমার ছেলেকে দাও। বাবা আমার কান্না শুনে বাবাও কান্না করে দেয় আর বলে, বাবারে তুই আমাকে ক্ষমা করে দিস, তোকে আমি একটা ভালো মা দিতে পারলাম না, এজন্য আমি ব্যর্থ রে বাবা। বাবার চোখের পানি আমাকে শক্ত করে দিয়েছিল। গ্রামের মানুষের কটু কথা আর অবহেলা 10 বছরে একটা বাচ্চার মন আমার শক্ত করে দিয়েছিল। মার জন্য অবশিষ্ট ভালোবাসাটুকু আমার ছিল না। গ্রামের মানুষ বলতো, মেয়েটার কপাল পোড়া, না হলে ভালো একটা স্বামী সাজানো একটা সংসার থুয়ে রাজীব নেশাখোরের জরাজীর্ণ বাড়িতে গিয়ে উঠলো। মেয়েটা নিজের হাতে নিজে কপাল পোড়ালো। রাজীবের বাড়ির সামনে দিয়ে স্কুলে যেতে লাগে মাত্র 4-5 মিনিট। ওই দিক দিয়ে মাকে দেখা যাবে বলে আমি 20 মিনিটের রাস্তা ঘুরে স্কুলে যেতাম। আমি বাজারে যাওয়া বন্ধই করে দিয়েছিলাম মানুষের কটু কথা। গেলে শুধু আমার মার প্রসঙ্গ নিয়ে মানুষ আমাকে অপমান করত। দোকানে ছোট বাচ্চা হয়ে আমি কোনো খাবার কিনতে যেতাম না। দাদা দাদিকে দেখার জন্য আর বাবার সাথে কথা বলার জন্য 10 বছরের অভিনয়টা আমি খুব ভালো করে জেনে গিয়েছি। মুখে আমি হাসি রাখতাম, কিন্তু রাত্রে যখন ঘুমাতে যেতাম মার বালিশটা দেখে আমার বুকটা ফেটে যেত। আমার মা আমাকে কতটা ভালোবাসত, কিন্তু আমার মা আমার প্রতি নিজেই ঘৃণা জন্মিয়েছে। 6 মাস পর আমার বাবা কোথায় থেকে যেন আমার দাদার অ্যাকাউন্টে অনেকগুলো টাকা পাঠিয়ে দেয় আর বলে, গ্রামে সবচাইতে সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ি করবা। বাবার কথা মতো দাদা কাজ শুরু করে দেয় ইঞ্জিনিয়ার আর রাজমিস্ত্রি নিয়ে। 9 মাসের মধ্যে গ্রামে সবচাইতে একটা ডুপ্লেক্স বাড়ি হয়। আমাদের গ্রামে কোনো ডুপ্লেক্স বাড়ি ছিল না। সাদা নীল রঙের কম্বিনেশনে কালারে বাড়িটা লাগছিল রাজকীয়
রাজকীয়, বাইরে থেকে মনে হচ্ছিল যে একটা রাজপ্রাসাদ। সত্যি তাই ছিল। ডুপ্লেক্স বাড়িটাতে আমি দাদা আর দাদি থাকতাম। বাড়িটা ছিল একদম শূন্য, যেন রাজপ্রাসাদ, পুরোটাই খালি, কেউ এখানে থাকে না। দাদি প্রতিনিয়ত কান্না করতো আমার বাবাকে আসার জন্য, বলতো সুমন আয় বাবা, তুই আমার একমাত্র সন্তান। কিন্তু বাবা আসতো না। বাবার মনে এখনো মার জন্য ভালোবাসা লুকিয়েছিল। বাবা ফোনে কথা বললেও আমি বুঝতে পারতাম বাবা মাকে কতটা ভালোবাসতো। বাবা হয়তোবা এখনো লুকিয়ে লুকিয়ে কান্না করে। তখন দাদা দাদি আমাকে শিখিয়ে দেয় আর বলে, বাবারে তোর বাবার বয়স তো বেশি না, এখনো তার পুরাটা জীবন পড়ে আছে, আমাদের কথা শুনবে না, তুই যদি আসতে বলিস তাহলে আসবে। আমি তখন বলি, বাবা তুমি দেশে আসো এখন, মা তো আমাকে ছেড়ে চলে গিয়েছে, তুমি ছাড়া তো আমার কেউ নাই। আমার বাবা ডুকরে ডুকরে কান্না করে ফোন রেখে দেয়। দাদার দাদি ফোনে বাবাকে বলে, বাড়ি তো হয়েছে, টাকা পয়সা বাড়ি গাড়ি আল্লাহ সবই দিয়েছে, এবার সুন্দর একটা বউ দরকার। বাবা এভাবে কি জীবন আর চলবে? তুই একটা বিয়ে করে বাবা, যা হবার তা তো হয়ে গিয়েছে। আমার বাবা কোনো কথা বলে না, বলে কোনো মেয়েকে আমার জীবনে আমি জায়গা দিতে পারবো না। আবারও দাদা দাদি আমাকে শিখিয়ে দেয়, তুই যদি বলিস তোর বাবাকে তাহলে তোর বাবা বিয়ে করবে। আমি দাদা দাদির কথা মতো তখন বলি, বাবা আমার একটা নতুন আম্মু লাগবে। আম্মু কথাটা বলার সাথে সাথে বুকের ভিতরে কে যেন আমার আস্তে আস্তে ছুরি ঘোরাচ্ছিল, চোখ দিয়ে পানি ঝরছিল। 1 বছর পার হয়ে গেল, আম্মু বলে কাউকে ডাকি না। এ প্রথম বাবাকে বললাম। বাবা আমার কথা শুনে চুপ করে রইলো, তারপর বলে আচ্ছা ভেবে দেখি। 3 দিন পরে বাবা বলে, আমার টিকিট কাটা হয়ে গিয়েছে, আমি আসতেছি, তোমরা এয়ারপোর্টে এসো। আমি দাদা আর দাদি এয়ারপোর্টে যাই বাবাকে রিসিভ করতে। বাবাকে দেখে আমি যেন চিনতেই পারছি না। বাবার শরীরে কালো সুটকুট পরা, চোখে সানগ্লাস। বাবা হেলিকপ্টারও ভাড়া করেছে। আমার হাত ধরে যখন হেলিকপ্টারে উঠলো, বুকের ভিতরে অন্যরকম একটা শান্তি কাজ করছিল, আর এক সাইডে মাকে হারানোর তীব্র যন্ত্রণা আমাকে আঘাত করছিল। বড় হেলিকপ্টারের ডানাটা যখন শব্দ করতে করতে যখন রাজীবের বাড়ির পাশে মাঠটায় ল্যান্ড করলো, আমি স্পষ্ট দেখতে পারছিলাম রাজীবের টিনের জরাজীর্ণ ঘরে বারান্দা একটা মহিলা মুখে ওড়না ঢেকে দাঁড়িয়ে আছে। স্পষ্ট তার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ছে। ওই ভদ্র মহিলা আর কেউ নয়, আমার জন্মদাত্রী মা, যে আমাকে রেখে রাজীবের বাড়িতে যে উঠেছিল। হেলিকপ্টারটা ল্যান্ড করার সাথে সাথে গ্রামের মানুষ যেন আমাদেরকে ঝাঁকিয়ে ধরেছিল। বাবাকে সবাই এত সম্মান দিচ্ছিল যেটা বলার বাহিরে। অথচ এই মানুষগুলো কিছুদিন আগে আমাকে আমার মা চলে গিয়েছে এই বলে ধিক্কার জানিয়েছে। তাদের কথা তীব্রতায় বাড়ি থেকে বের হতে পারিনি আমি। আমরা যত ধীরে ধীরে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলাম, তত মানুষ আমাদেরকে ছেকে ধরেছিল। ডুপ্লেক্স বাড়িটা যখন বাবা আমাকে হাত ধরে ঢুকালো, মনে হচ্ছিল আজ এই রাজপ্রাসাদ পূর্ণতা পেয়েছে আমার বাবাকে দিয়ে। আমার দাদা দাদি সবাই খুশি ছিল, কিন্তু বাবার ডুপ্লেক্স বাড়িটার দিকে তাকিয়ে বারবারই চোখে পানি টলমল করছিল। আমি বুঝতে পারছিলাম বাবার কষ্টটা। বাবা এখনো মাকে অনেক ভালোবাসে, আর মাকে বাড়িতে মিস করছিল, আর সেটা কখনোই হবার নয়। পরের দিন বাবা আমার হাত ধরে বাজারে যায়। আমি বাজারে যাই না প্রায় 2 বছর হয়ে গেল। যে মানুষগুলো আমাকে অপমান করতে আমার মা চলে গিয়েছে বলে, ওই মানুষগুলো আমাকে বুকে জড়িয়ে ধরে আদর করছিল, বলছিল চাচু তোমাকে অনেক বড় হতে হবে তোমার বাবার মতো। গ্রামের মানুষেরা আমার বাবাকে বলছে, যা হবার তো হয়ে গেছে, জীবন কি কারোর জন্য থেমে থাকে? কপাল পোড়া, তোমার মতো একটা রত্ন হারালো। তোমার জেদ আজকে তোমাকে এই জায়গায় পৌঁছিয়ে দিয়েছে সুমন। বাজার থেকে আসার সময় হঠাৎ করে একদিন মার সাথে দেখা। প্লাস্টিকের একটা হাত ব্যাগে পুরনো একটা শাড়ি, সেই শাড়িতেও তালি দেয়া। মা আমাকে দেখে চোখের পানি আর ধরে রাখতে পারেনি, আবেগ আপ্লুত হয়ে আমার পায়ে পড়ে যায়। বাবা তুই আমাকে ক্ষমা করে দে, তুই আমাকে বাড়িতে উঠাবি না। আমার বাবার কাছে মা অনেক ক্ষমা চায়। মার কান্না দেখে আমিও চোখের পানি আর ধরে রাখতে পারিনি। বুকের ভিতরে আবার যেন ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছিল। মার কান্না দেখে আমি বাবার পিছনে লুকাই। বাবা তখন কোনো রাগ বা অভিমান নয়, ঠান্ডা গলায় বলেছিল, আপনি তো মুক্তি চেয়েছিলেন, সুখে থাকতে চেয়েছিলেন, এখন তো সুখে আছেন, তাহলে কান্না করছেন কেন? আমরা আপনার ক্ষমা করে দেওয়ার কেউ নয়, আর আমার ছেলের মা হওয়ার চেষ্টা আপনি কখনো করবেন না। আপনার টাকা শেষ হয়ে গেছে তাই এখন অনুতপ্ত হচ্ছেন? যদি টাকা লাগে আমি আপনাকে টাকা দিব, তবু আমার ছেলে মা সাজার চেষ্টাও করবেন না। আমার ছেলের মা সেই দিন মারা গিয়েছে, যেদিন সালমা বেগম রাজীবের ঘরে যে উঠেছিল। আমার ছেলেকে যদি আপনি ভালোবাসতেন, কখনো এই ছেলে যে অন্য পুরুষের ঘরে উঠতে পারতেন না। এ কথা বলে বাবা আমার হাতটা ধরে নিয়ে আসে। মার কান্নার আওয়াজ আমার কান পর্যন্ত পৌঁছাচ্ছিল, আর বুকের ভিতরটা কে যেন আস্তে আস্তে চাকু দিয়ে ঘোরাচ্ছিল, কিন্তু আমার কিছু করার ছিল না। মার জন্য আমি খুব কষ্ট পাচ্ছিলাম। এইভাবে কেটে যায় আরো 15-20 দিনের মতো। যে মানুষগুলো একটা সময় আমাদের নিয়ে সমালোচনা করতো, ওই মানুষগুলো এখন আমার বাবার কাছে এসে পরামর্শ চায়, কারণ আমার বাবার কোনো কিছুর অভাব ছিল না। আমার দাদা দাদি আবারও কথা উঠায় যে বাবা এখন একটা বউ লাগবে। আমার বাবা তখন আবার আমার মুখের দিকে তাকায়, বলে আমার ছেলে যদি বলে তাহলে। আমি তখন আমার বাবাকে বলি, বাবা তুমি এমন একটা মা আমাকে এনে দাও, যে মা আমাকে ছেড়ে যাবে না, তোমাকে অনেক ভালোবাসবে, আর আমার দাদা দাদিকেও যত্ন করবে। আমার বাবার চোখে পানি চলে আসে। তখন বলে, বাবা যে মা তোমাকে ভালোবাসবে আমি তাকেই তোমার জন্য আনবো, তাছাড়া না। বাবা দাদা দাদিকে বলে, তোমাদের মতোই সব হবে। আমাদের থানা থেকে 1 থানা পরে একটা অবিবাহিত
বিবাহিত মেয়ে লিপি খালা, নম্র ভদ্র একদম মার্জিত একটা মেয়ে। বাবা যখনই বলে আমার ছেলে, তখনই লিপি খালা বলে আমি আপনার লাইফ হিস্টোরি সবই জানি, আমাকে আর কিছু বলতে হবে না, আপনার এতিম ছেলেকে আমার নিজের সন্তানের মতো বড় করব। এটা ভেবে বাবা বিয়ে রাজি হয়ে যার বলে আমি অপেক্ষায় বিশ্বাসই করি না। বাবা নগদ 5 লাখ টাকা দেনমোহর আর পাকা 10 ভরি গহনা দিয়ে হেলিকপ্টারে করে লিপি খালাকে বিয়ে করে আমার নতুন মা বানিয়ে এনেছিল। সেই দিনও আমি দেখেছিলাম রাজীবের সেই জরাজীর্ণ ঘরে একজন ভদ্র মহিলা মুখ অর্ধেক ঢেকে দাঁড়িয়ে আছে, তার চোখে অঝরে পানি। এই মহিলা আর কেউ নয়, আমার জন্মদাতা মা। কিন্তু আমার কিছুই করার ছিল। রাজীব আমার বাবার উন্নতি দেখে প্রতিনিয়ত ক্ষতি করার চেষ্টা করছিল, কিন্তু রাজীবের ধারণাই ছিল না আমার বাবার যশ খ্যাতি এত দূর গিয়েছে যেটা রাজীবের কল্পনারও বাহিরে। রাজীব শুনেছি নাকি এখন প্রতিনিয়ত আমার মাকে নির্যাতন করে, মারে, অত্যাচার করে। রাজীব ভেবেছিল আমার মার কাছে আমার বাবা সব টাকা পয়সা আছে, কিন্তু রাজীব জানতো না আমার মা সব টাকা রাজীবকে আগেই দিয়ে শেষ করে ফেলেছে। শুধু মার ব্যবহার করা কয়েকটা গহনা নিয়ে রাজীবের বাড়িতে উঠেছিল। রাজীব ভেবেছিল আমার বাবার টাকা দিয়ে রাজ করবে, কিন্তু এটা রাজীব করতে পারে। আমার যখন 12-13 বছর বয়স, আমি বাবাকে বুঝিয়ে আমাদের শহরে যাই লেখাপড়া করার জন্য। আমার বাবা দ্বিতীয় স্ত্রীকে আমি মা হিসাবে মুখে মেনে নিয়েছিলাম, কিন্তু মন থেকে আমি তাকে কখনো মানতে পারিনি। আমি চেয়েছিলাম আমার বাবাকে সুখী দেখতে। এখন আমার বাবা সুখী, কিন্তু আমার মার জায়গাটা এখনো খালি আছে। এটা আমার বাবাকে আমি কখনো বুঝতে দেইনি, কাউকে না। আমার ভিতরে যে কতটা কষ্ট, আমার মা কতটা কষ্টে আছে আমি এটাও জানি, মানুষের মুখে শুনি। 18 বছর বয়সে বাবাকে কিছু বুঝতে না দিয়ে আমি কানাডা চলে আসি লেখাপড়ার অজুহাতে, যে আমি এখানে লেখাপড়া করব। কিন্তু সত্যি কি জানেন, একজন সন্তান তার মার জায়গায় কখনো আরেকজনকে দিতে পারে না। আমার মা সুখী হতে চেয়েছিল, কিন্তু সে নিজেই জানে না তার নিজের করা ফাঁদে সে আজকে নিজে আটকে গিয়েছে। শুধু সে নিজে আটকায়নি, সঙ্গে সঙ্গে আমার ভিতরের মানুষটাকেও ধ্বংস করে দিয়েছে। ধন্যবাদ সবাইকে।